রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজকে আপনাদের জন্য অ্যামব্রোস বিয়ার্সের লেখা অপমৃত্যু। শুরু হচ্ছে আজকের গল্প। তোমাদের কিছু কিছু ডাক্তারদের মতো আমার মনে অত কুসংস্কার নেই। ডাক্তার অর্থাৎ বিজ্ঞানের লোক বললে তোমরা তো আরও খুশি হও। তোমাদের কেউ কেউ তাদের সংখ্যা খুবই সামান্য, স্বীকার করছি, বিশ্বাস করে আত্মা অবিনশ্বর, তার অলৌকিক অস্তিত্ব আছে, অথচ সেটাকে সোজা কথায় ভূত বলে স্বীকার করার সৎসাহস নেই। আমি নিজে এটুকু বিশ্বাস করি, কোনো মানুষকে অনেক এমন এমন জায়গায় দেখা যায় যেখানে আসলে সে অনুপস্থিত, কিন্তু কোনো সময় সে সেখানে থাকত। চতুর্দিকের প্রতিটি জিনিসপত্রে রেখে গেছে নিজের উপস্থিতি ও বসবাসের গভীর ছাপ। আমার দৃঢ় বিশ্বাস, দীর্ঘকাল কোনো জায়গায় বসবাস করলে সেই পরিবেশে নিজের ব্যক্তিত্বের প্রভাব পড়ে, আর বহুদিন পর অন্য কারোর চোখে সেই ব্যক্তিত্বের ছায়া ধরা পড়াটা কিছু মাত্রই অস্বাভাবিক নয়। ও সেই কথা ভুললে চলবে না, সেই ব্যক্তিত্ব হতে হবে সেই রকম সঠিক জাতের, এবং যে চোখ দেখবে তাকেও হতে হবে ঠিক জাতের চোখ। যেমন ধরো আমার। ঠিক জাতের চোখ, যা ভুল জাতের মস্তিষ্কে খবর পাঠাবে। মৃদু হেসে বললেন ডাক্তার ফ্রিলি। ধন্যবাদ। প্রত্যাশা পূর্ণ হলে লোকে খুশি হয়। আমি ঠিকই আশা করেছিলাম তোমার ভদ্রতাবোধ অনুযায়ী এইরকমই একটা উত্তর তুমি দেবে। মাফ করো হবার, কিন্তু তুমি তো বলছো এ তোমার বিশ্বাস। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? যদি কিছু মনে না করো তাহলে এই বিশ্বাসের ভিত্তিটা জানতে পারি? তুমি হয়তো সেটাকে অলিক কল্পনা বলবে, কিন্তু তাতে ক্ষতি নেই, বললেন হবার। তারপর বলতে শুরু করলেন তার কাহিনী। তুমি হয়তো জানো, গত গ্রীষ্মে আমি মেরিডিয়াম নামে একটা গায়ে গরমের কটা দিন কাটাতে গেছিলাম। যে আত্মীয়ের বাড়িতে উঠবো ঠিক করেছিলাম, তিনি ঘটনাচক্রে অসুস্থ হয়ে পড়েন। ফলে আমাকে নতুন আস্তানার খোঁজে বেরোতে হয়। অবশেষে অনেক কষ্টে একটা খালি বাড়ি ভাড়া পেলাম। বাড়িটায় এর আগে ম্যানারিং নামে এক আধ পাগলা ডাক্তার থাকতেন, কিন্তু বহু বছর ধরে তিনি নিরুদ্দেশ। কোথায় গেছেন কেউ জানে না, এমনকি বাড়ির দালালও না। বাড়িটা তিনি নিজে তৈরি করেছিলেন এবং এক বুড়ো চাকরকে নিয়ে প্রায় 10 বছর সেখানে ছিলেন। বাড়িতে আসার কয়েক বছর পরে নিজের যেটুকু পসার ছিল সেটুকু বিসর্জন দিয়ে ডাক্তার ম্যানারিং রোগী হয়ে একেবারে বদ্ধ করে দিলেন। শুধু তাই নয়, সামাজিক মেলামেশা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে বাড়িতে বসে নির্বাসনের দিন কাটাতে লাগলেন। শুধুমাত্র গায়ের ডাক্তারদের সঙ্গে তার সামান্য যোগাযোগ ছিল। তাদের মুখেই শুনেছি নির্বাসনে থাকাকালীন কেবল একটা মাত্র বিষয় গবেষণার জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, এবং সেই গবেষণার ফল ব্যাখ্যা করেছিলেন এই বইয়ে। সেই বইটা ডাক্তার ম্যানারিংয়ের পেশাগত সতীর্থদের সপ্রশংসা সমর্থন পায়নি।
কারণ তারা তাকে মানসিক সম্পূর্ণ সুস্থ বলে মনে করতো না। বইটা আমি দেখিনি, তার নামটাও ঠিক মনে করতে পারছি না, কিন্তু শুনলাম সেই বইয়ে নাকি এক আশ্চর্য তত্ত্বের কথা লেখা ছিল। লেখকের মতে সুস্বাস্থ্যের অধিকারী বহু মানুষের ক্ষেত্রেই অন্তত কয়েক মাস আগে তাদের মৃত্যু সম্পর্কে নির্ভুল ভবিষ্যৎবাণী করা যায়। তার সময়সীমা ছিল যতদূর মনে পড়ছে 18 মাস। প্রচলিত কাহিনী থেকে জানতে পারি ডাক্তার ম্যানারিং অনেকবারই তাদের এই ভবিষ্যৎবাণীর ক্ষমতা প্রয়োগ করিয়ে দেখিয়েছিলেন। অবশ্য তুমি হয়তো একে রোগ নির্ণয়ের ক্ষমতাও বলতে পারো। শোনা যায় প্রতিবারই যে লোকের বন্ধু বান্ধবকে তিনি সতর্ক করে দিয়েছিলেন, সে হঠাৎই কোনো এক অজ্ঞাত কারণে ঠিক নির্ধারিত সময়ে মারা গেছে। কিন্তু যে কথা আমি বলতে চাইছি তার সঙ্গে এইসবের কোনো সম্পর্ক নেই। ভাবলাম কোনো ডাক্তার হয়তো এতে মজা পেতে পারে, তাই বললাম। যাই হোক, বাড়িটা সাজানো গোছানো ঠিক যেমনটি ছিল, কিন্তু এক অদ্ভুত বিষণ্ণতা ঘন করে চারপাশ ছেয়ে আছে। আমার মনে হয় বাড়িটার চরিত্র প্রভাব আমার উপরেও কিছুটা পড়ে থাকবে। হয়তো ভূতপূর্ব বাসিন্দার প্রভাবও বাদ যায়নি। সবসময় এক বিষণ্ণতা আর অবসাদ আমাকে ঘিরে থাকতো। এই আমার স্বভাবের একদম বিপরীত, এবং জানি শুধু নিঃসঙ্গতা এর একমাত্র কারণ নয়। তুমি তো জানো গল্প উপন্যাস পড়তে আমি কীরকম ভালোবাসি, আর তাই নিয়েই থাকতাম। সে কারণেই যাই হোক, সব মিলিয়ে এক আসন্ন অশুভ ইঙ্গিত যেন গোটা বাড়িময় চলে ফিরে বেড়াতে লাগলো। এটা আরও বেশি অনুভব করতাম ডাক্তার ম্যানারিংয়ের পড়ার ঘরে। অথচ আশ্চর্য, বাড়ির মধ্যে ওই ঘরটাতে আলো হাওয়া ছিল সব থেকে বেশি। ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে ডাক্তারের পূর্ণ আকৃতির তৈল রং ছবি, এবং গোটা ঘরটার আনাচে কানাচে পর্যন্ত যেন ছড়িয়ে আছে তার তীব্র ব্যক্তিত্বের প্রভাব। ছবিটায় অস্বাভাবিক কিছুই নেই। ভদ্রলোকের চেহারা সুন্দর, বয়স বছর 50, মাথায় ধূসর চুল, দাড়িগোঁফ কামানো মুখ ও কালো অন্তর্ভেদী চোখ। ছবির কি একটা জিনিস যেন সব সময় আমাকে কাছে টানত, আমাকে মুগ্ধ করে রাখত। মানুষটার চেহারা ক্রমশ আমার খুব চেনা হয়ে গেল। বলতে গেলে দিন রাত আমার চোখের সামনে ভাসত। একদিন সন্ধ্যাবেলা লন্ডনাতে সেই ঘরের মধ্যে দিয়ে শোবার ঘরে যাচ্ছিলাম। এখানে বলে রাখা ভালো, মিরিডিয়ামের গ্যাসের আলো নেই। যেতে যেতে বরাবরের মতোই ছবিটার সামনে থমকে দাঁড়ালাম। লন্ডনের আলোয় ছবিটায় যেন এক নতুন অভিব্যক্তি খুঁজে পেলাম। সে অভিব্যক্তির নাম দেওয়া সহজ নয়, তবে তা অবশ্যই অপার্থিব। কৌতূহলী হয়ে উঠলেও ভয় আমি পাই। ভিন্ন দিক থেকে আলো ফেললে কি হয় তা দেখার জন্য লন্ডনটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে গেলাম। এই কাজে যখন ব্যস্ত ছিলাম, তখন হঠাৎ পিছন ঘুরে দেখার এক তীব্র ইচ্ছা আমাকে পেয়ে বসল। ঘুরে তাকাতেই দেখি একজন লোক ঘরের বিপরীত প্রান্ত থেকে সরাসরি আমার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই লন্ডনের আলো তার মুখে আলোকিত হলো। দেখলাম সে আর কেউ নয়,
স্বয়ং ডাক্তার ম্যানারিং। তার তৈলরং ছবি যেন হঠাৎ জীবন্ত হয়ে বেরিয়ে এসেছে। আমাকে অতিক্রম করে তিনি হাতখানিক দূরে গিয়ে দাঁড়ালেন, ডান হাতের তর্জনী তুলে ধরলেন আমার দিকে, সাবধান করে দেওয়ার ভঙ্গিতে। তারপর একটাও কথা না বলে ঘর ছেড়ে চলে গেলেন। তার চলে যাওয়া তার আবির্ভাবের মতোই রহস্যময় হয়ে উঠল আমার কাছে। অবশ্য এই কথা বলা নিষ্প্রয়োজন যে তোমাদের ভাষায় এই হলো অলীক কল্পনা, তবে আমি বলবো অপছায়া। সেই ঘরটায় মাত্র দুটো দরজা ছিল, তার মধ্যে একটা ছিল বন্ধ আর অন্যটা শোয়ার ঘরে যাওয়া। শোয়ার ঘরে আর কোনো দ্বিতীয় দরজা ছিল না। এটা উপলব্ধি করার পর আমার মনের অবস্থা কি হলো সেটা এই ঘরের পরিপ্রেক্ষিতে তেমন গুরুত্বপূর্ণ না। তোমার হয়তো মনে হচ্ছে এই নিতান্তই কোনো সাদামাটা ভুতুড়ে গল্প। ভৌতিক গল্পে পাণ্ডিত্য সাহিত্যিকদের চেনা ছকে সাজানো। তাই যদি হতো তাহলে সত্য ঘটনা হলেও এই গল্প তোমাকে আমি শোনাতাম না। আসলে ওই ভদ্রলোক মোটেই মারা যাননি। আজ আমি তাকে ইউনিয়ন স্ট্রিটে দেখেছি। ভিড়ের মধ্যে উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন। হভারের গল্প শেষ হলে পর ওরা দুজনেই চুপচাপ বসে রইল। ডাক্তার ফ্রেলি অন্য মনস্কভাবে টোকা মেরেই চলেছেন। উনি কি কিছু বললেন? প্রশ্ন করলেন তিনি। এমন কিছু যা শুনে তুমি বলছো যে উনি বেঁচে আছেন? হভার এক দৃষ্টে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। ফ্রেলি বলে চললেন, হয়তো উনি কোনো ইঙ্গিত বা ইশারা করেছেন, সাবধান করে আঙুল তুলে দেখিয়েছেন। হতে পারে এটা তার নিজস্ব কায়দা ছিল। গুরুত্বপূর্ণ কিছু বলার সময় হয়তো এই ভঙ্গি করতেন। এই ধরো, রোগ নির্ণয় করে রোগের নাম বলার সময়। হ্যাঁ, হয়তো তাই। যেমন তার অপছায়া ইঙ্গিত করেছিল সেই বাড়িতে। কিন্তু আশ্চর্য, তুমি কি তাকে চিনতে? কখনো দেখেছো? হভার ক্রমেই যেন বিচলিত হয়ে উঠতে লাগলো। ডাক্তার ফ্রেলি বললেন, হ্যাঁ, চিনতাম। তার বইটাও আমি পড়েছি। সে বই একদিন পৃথিবীর প্রতিটি ডাক্তার পড়বে। চিকিৎসা শাস্ত্রে তার গবেষণা এই শতাব্দীর শ্রেষ্ঠ সংযোজন। আমি তাকে ভালো করেই চিনতাম। 3 বছর আগে অসুস্থ হয়ে পড়ে তিনি আমায় ডেকেছিলেন তার চিকিৎসা করতে। তখনই তিনি মারা যান। হভার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। ওর বিচলিত ভাব ভীষণভাবে প্রকট হয়ে পড়ল। চিন্তিত ঘরে এপাশ ওপাশ পায়চারি করতে লাগলেন তিনি। তারপর ফিরে এলেন বন্ধুর কাছে। অস্থির কাঁপা কাঁপা গলায় বললেন, ডাক্তার, আমাকে আর কিছু বলার থাকলে বলো, অন্তত ডাক্তার হিসাবে। না হবার, একদম ভয় পেও না। তোমার স্বাস্থ্যের তুলনা নেই। বন্ধু হিসেবে তোমাকে একটা পরামর্শ দিই, ঘরে যাও। বেহালা বাজাতে তোমার জুড়ি নেই। ঘরে গিয়ে বেহালা বাজাও, কোনো একটা প্রাণবন্ত সুর বাজাও। এই অভিশপ্ত ঘটনা মন থেকে একেবারে মুছে ফেলো, বুঝলে? পরদিন হভারকে ওর ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল।
ওর কাঁধে বেহালা, ঝড় তারের ওপরে বসানো। সামনে খোলা স্বরলিপি বইয়ের পাতায় জলজল করছে সপার ফিউনারাল মার্চের নোটস। শুনছিলেন আমাদের আজকের গল্প দ্য প্রগনোসিস অবলম্বনে অপমৃত্যু। রচনা অ্যাম্ব্রোস বিয়ার্স। হভারের ভূমিকায় সুপ্রতিম, ডক্টর ফ্রেলির ভূমিকায় রুদ্রনীল, গল্পের কথক আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। ভালো লাগলে বন্ধু ও পরিবারজনের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। আর শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।